দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি জেলার সারাদিন। আর শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। মালদার কালিয়াচক গুলিকাণ্ডে গ্রেপ্তার করা হলো একজনকে। আমির হামজা নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। কালিয়াচকের নয়াবস্তি গ্রামের বাসিন্দা আমির হামজা। মালদার কালিয়াচক গুলিকাণ্ডে গ্রেপ্তার করা হলো একজনকে। আমির হামজা নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। কালিয়াচকের নয়াবস্তি গ্রামের বাসিন্দা আমির হামজা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, কোন সূত্র ধরে অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ? দেখো, মোট 16 জনকে জিজ্ঞাসাবাদ করছিল। তার মধ্যে 10 জনকে আগেই পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং সিসিটিভির ফুটেজ দেখে আরো 6 জনকে গতকালকেই ডিটেন করেছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে এই 24 ঘন্টা পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। মূল এই ঘটনায় এই যে একজন খুন এবং দুজনের উপরে খুনের হামলা সহ যে মামলা হয়েছে, কালিয়াচকের নওদা যদুপুরে গতকাল সকালবেলা পঞ্চায়েতের একটি কর্মসূচি ছিল, সেখানে এগুলি ঘটনা চলে এবং মাথা থেতলে একজনকে খুন করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত একজনই গ্রেপ্তার। পুলিশের সাফল্য বলতে একজনই, তার নাম হচ্ছে আমির হামজা, 24 বছর বয়স, বাড়ি হচ্ছে কালিয়াচক থানার দরিয়াপুর নয়াবস্তি গ্রামে এবং সেই ঘটনার মূল অভিযুক্ত বলেই পুলিশ মনে করছে এবং আরো যারা যারা ছিল তাদেরকে ধরার চেষ্টা করবে এবং এই যে আমির হামজা, তাকে জিজ্ঞাসাবাদ করার দরকার রয়েছে এবং পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং আরো যারা রয়েছে এবং সিসিটিভির ফুটেজ সবটাই পুলিশ যে স্থান থেকে বাজেয়াপ্ত করেছে, ওখানে একটি প্রমিনেন্ট জায়গাতে সিসিটিভি ক্যামেরা ছিল, সেই ক্যামেরা থেকে শনাক্ত করা হচ্ছে এবং পুলিশ এখন পর্যন্ত যে একজনকে ধরেছে এই কিন্তু ওই ঘটনাস্থলে আক্রমণের সময় এই যে হাসা শেখ যে খুন হয়েছে তাকে এই নাকি মেরেছে, এমনটাই আমরা জানতে পারছি এই মূল অভিযুক্ত এবং আরো যারা ছিল তাদেরকেও পুলিশ ধরতে পারবে এই আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করে, এমনটাই মনে করছে। ধন্যবাদ তোমাকে গৌতম। অবশেষে মালদার তৃণমূল নেতা খুনের ঘটনার 24 ঘন্টা পর একজন অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ। তবে বাকিরা এখনো অধরা, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। চোদ্দ মাস পর জেল মুক্তি। রেশন দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং 25,000 টাকার দুটি রেজিস্টার্ড সিকিউরিটি বন্ডে জামিন। একাধিক শর্ত সাপেক্ষে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জামিন মঞ্জুর ইডির বিশেষ আদালতে। 2023-এর 27শে অক্টোবর রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছিল ইডি। প্রায় 14 মাস জেলে থাকার পর অবশেষে মুক্তি। ইডির বিশেষ আদালতে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। রেশন দুর্নীতি মামলায় এর আগে মুক্তি পেয়েছেন বাকিবুর রহমান, শঙ্করাঢ্য। সেখানে বালুকে হেফাজতে রাখার বিরুদ্ধে বরাবরই সওয়াল করেন জ্যোতিপ্রিয়র আইনজীবীরা। অন্যদিকে বালুর বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্বকে হাতিয়ার করেই জামিনের বিরোধিতা জানিয়েছিল ইডি। তবে জ্যোতিপ্রিয় জেল হেফাজতে থাকাকালীন রেশন দুর্নীতি তদন্ত সংক্রান্ত যে তথ্য দিয়েছিল ইডি, কোর্ট তা গ্রহণযোগ্য বলে বিবেচনা করেনি। ইডি কিছু কাগজ ও চিরকুট আদালতে নথি হিসেবে তুলে ধরেছিল, কিন্তু সেগুলো যথাযথ নথি হিসেবে গ্রাহ্য নয় বলে জানিয়েছে ইডির বিশেষ আদালত। এরপরই বুধবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে কোর্ট। তবে রয়েছে বেশ কিছু শর্ত। জ্যোতিপ্রিয় মল্লিকে পাসপোর্ট জমা রাখতে হবে। প্রত্যেক শুনানিতে বালুকে আদালতে হাজিরা দিতে হবে। বালুর সঙ্গে মোবাইলে যোগাযোগের রাস্তা খোলা রাখতে হবে। মিডিয়ার সামনে কোনো মন্তব্য করা যাবে না। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং 25,000 টাকার দুটি রেজিস্টার্ড সিকিউরিটি বন্ডে জামিন দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে। যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সিবিআই ইডিকে ব্যবহার করা হচ্ছে। 14 মাস হয়ে গেল, একটা এভিডেন্স যারা জমা দিতে পারে না কোর্টে, তার মানে এটা প্রমাণ করে যে ওদের কাছে কোনো এভিডেন্স নেই। এটা আমাদের ভালো লাগছে না, এটা সত্যি। এতে কারোর যদি গাফিলতির জন্য এটা হয়ে থাকে, সে সিবিআই হোক, ইডি হোক,
তাকে তার দায় সম্পূর্ণ নিতে হবে। আর যদি স্বাভাবিকভাবে এটা জামিন হয় তাহলে অ্যাকসেপ্ট করতে হবে। মুখ্যমন্ত্রীর যারা ঘনিষ্ঠ তাদের জামিনের প্রক্রিয়া চলছে। শঙ্করাঢ্যের জামিন হয়েছে, বাকিবুরের জামিন হয়েছে, রেশন দুর্নীতি ভয়াবহ, জ্যোতিপ্রিয়র জামিন, এর আগে পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ তাদেরও জামিন হয়েছে, অর্পিতা ঠর্পিতা ইত্যাদি ইত্যাদি। এটাই এখন চলছে। দিল্লির প্রভুরা সিবিআই ইডিকে যেভাবে চলতে বলছেন বা চালাচ্ছেন সেইভাবে তারা চলছে, যাতে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠদের সুবিধে হয়। বালুকে দুর্নীতির গঙ্গাসাগর বলে উল্লেখ করেছিল ইডি। সেই জ্যোতিপ্রিয়ই জামিন পেলেন রেশন দুর্নীতি মামলায়। 14 মাস পর প্রেসিডেন্সি জেল থেকে মুক্তি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। কলকাতা টিভি। গোড়াপে নাবালিকা ধর্ষণ ও খুনের রেকর্ড 54 দিনে বিচার। চুঁচুড়া পক্সো আদালতে দোষী সাব্যস্ত অভিযুক্ত। 24শে নভেম্বর সন্ধ্যায় নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। 27 জন সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে দোষী সাব্যস্ত। গোড়াপ নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় 13 দিনে চার্জশিট। 17 জানুয়ারি নাবালিকার জন্মদিনের দিনই সাজা ঘোষণা। বিচারক চন্দ্রপ্রভ চক্রবর্তীর এজলাসে বিচার। জয়নগর ধর্ষণ মামলায় 62 দিনে এবং ফারাক্কায় 59 দিনে সাজা ঘোষণা। জয়নগর ফারাক্কার পর এবার গোড়াপে নাবালিকা ধর্ষণ ও খুনের রেকর্ড 54 দিনে বিচার। চুঁচুড়া পক্সো আদালতে দোষী সাব্যস্ত অভিযুক্ত। 24শে নভেম্বর সন্ধ্যায় নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। 27 জন সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে দোষী সাব্যস্ত। গোড়াপ নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় 13 দিনে চার্জশিট। 17 জানুয়ারি নাবালিকার জন্মদিনের দিনে সাজা ঘোষণা। বিচারক চন্দ্রপ্রভ চক্রবর্তীর এজলাসে বিচার। জয়নগর ধর্ষণ মামলায় 62 দিন এবং ফারাক্কায় 59 দিনে সাজা ঘোষণা। এই ঘটনায় আইনজীবীরা কি বলছেন শুনুন। সেই তদন্তটার জন্য এসপি সাহেব শ্রী কামনাশীষ সেন সাহেব তিনি একটা সিট গঠন করেন এবং তার লিডারশিপে এবং সুপারভিশনে ছিলেন অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি ডিএনটি বক্সি সাহেব, এবং তারা সবাই মিলে একটা সুন্দর তদন্ত করেছে। এবং আমি এতদিন ধরে এত মামলা করেছি, আপনারা জানেন পুলিশের এত নিশ্ছিদ্র তদন্ত এবং এত দ্রুত তদন্ত আমি এই প্রথম পেয়েছি। এটাই বোধহয় যতদূর আমার মনে পড়ছে এই নতুন যে আইনটা হয়েছে বিএনএসএ, তাতে এটাই ভারতবর্ষের দ্রুততম বিচার পর্ব শেষ হলো। আমাদের যে মহামান্য আদালত পক্সো কোর্টের চন্দ্রপ্রভা চক্রবর্তী তিনি অসাধারণ দক্ষতার সঙ্গে এই মামলাটা নিপুণভাবে খুব তাড়াতাড়ি বিচার পর্ব শেষ করেছেন। আজকে আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আগামী 17 তারিখে তার সাজা ঘোষণা হবে। গোড়াপে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় 52 দিনের মধ্যে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া পক্সো আদালত। এই মামলায় জানা যায় যে একজন 5 বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যায় প্রতিবেশী এবং তারপর ওই শিশুর বাবা বাজার থেকে ফিরে এসে মেয়েকে খোঁজাখুঁজি করে দেখতে না পেয়ে কিছুক্ষণ পর তারই প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হয় শিশুর রক্তাক্ত দেহ এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এবং এই মামলাতে অর্থাৎ গোড়াপে নাবালিকা ধর্ষণ ও খুনের রেকর্ড 54 দিনে বিচার। চুঁচুড়া পক্সো আদালতে দোষী সাব্যস্ত অভিযুক্ত। 24শে নভেম্বর সন্ধ্যায় নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। গুড়াপে 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় রেকর্ড দিনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। 52 ডেজের মাথায় তাকে দোষী সাব্যস্ত এবং 54 ডেজের মাথায় তার সাজা ঘোষণা করবে চুঁচুড়া আদালত, যেটা 17 জানুয়ারি তার সাজা ঘোষণা করতে চলেছে। যে ঘটনা ঘটেছিল গুড়াপে, যেখানে দেখা গিয়েছিল যে 5 বছরের এই শিশুকে সেই যখন বাড়ি থেকে খেলতে বেরোয় তারপরেই তাকে প্রথমে তার প্রতিবেশী তার বাড়িতে নিয়ে যায় এবং সেখানেই তাকে
খুন করা হয়, তাকে ধর্ষণ করা হয় এবং তারপরে বডি লুকানোর জন্য তার বডি রীতিমতো মশারি দিয়ে কম্বল দিয়ে মুড়িয়ে রাখা হয় এবং প্রতিবেশীরা অবশেষে তার বডি সেখান থেকে রিকভার করে এবং হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে এবং তারপরেই সেই প্রতিবেশীকে আটক করে গুরাপ থানার পুলিশ এবং পরে সেই তদন্তভার যেটা দেখা যায় যে ধনেখালি সার্কেল অফিসারের নেতৃত্বে এই পুরো তদন্ত হয় সিট গঠন করে এবং তারপরেই 13 দিনের মাথায়, সেটাও অত্যন্ত রেকর্ড দিনে সে চার্জশিট জমা করা হয় এবং সেখানে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে বায়োলজিক্যাল এভিডেন্স সমস্তই কিন্তু এই অ্যাকিউজডের ফরে যায় এবং যেখানে দেখা যায় যে তার যে এই ঘটনার সঙ্গে সে যুক্ত রয়েছে এবং এই ঘটনা সেই যে ঘটিয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু চার্জশিটে উল্লেখ করে, যেখানে খুন এবং রেপের ধারাও দেওয়া হয় এবং তারপরেই যেটা দেখা যায় যে 52 ডেজের মাথায় তাকে দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালত এবং 17ই জানুয়ারি তার সাজা ঘোষণা করতে চলেছে এবং অত্যন্ত উল্লেখযোগ্য যে 17ই জানুয়ারি এই শিশু তার জন্মদিন এবং সেই দিনেই সে যে ন্যায় পাবে বলে এমনটাই তার পরিবারের তরফ থেকে এমনটাই কিন্তু আশা করছে এবং এই যে তদন্ত সেটা অত্যন্ত দক্ষতার সঙ্গে করা হয়েছে এবং দ্রুত এবং রেকর্ড যে এই তদন্ত বলে এমনটাই দাবি করেছে সরকারি আইনজীবী। চুঁচুড়া থেকে ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। সকলেরই একেবারে শিল্পী তালিকা খতিয়ে দেখা উচিত। সতর্ক থাকতে হবে যে আমি অমুক এজেন্টকে দিলাম বা অমুক ইভেন্ট কোম্পানিকে দিলাম, তারা এমন কাউকে ডেকে আনলো যে 2 মাস আগে যে বাংলাদেশের তুলনা দিয়ে এখানে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, দলকে আক্রমণ করেছে, বড় বড় বিপ্লব করেছে, আর এখন অ্যাডভান্স নিয়ে টাকা নিয়ে এসে তৃণমূলের মঞ্চে নাচ গান করবে, ওসব এবার হবে। আরজিকর কাণ্ডে সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করা কলাকুশলীদের একাংশকে বয়কটের ডাক দিয়েছিলেন কুণাল ঘোষ। কুণালের দাবিকে পাত্তাই দেননি দলের সেনাপতি তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিল্পীদের ব্যক্তিগত স্বাধীনতা বলে বয়কট তত্ত্ব খারিজ করে দিয়েছিলেন। বুধবার ফলতায় সেবাশ্রয় ক্যাম্পে বক্তব্য রাখার সময় বয়কট প্রসঙ্গে নিজের অবস্থানেই অনড় রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে পাল্টা কুণাল ঘোষকেই কটাক্ষ করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও, এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাহলে তারাই দলে ফিরতে পারতেন। সারদা মামলায় জেলে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বদা নিশানা করতেন কুণাল ঘোষ। এমনকি মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার পক্ষেও সওয়াল করেন তিনি। রাজনৈতিক মহল মনে করছে সেই প্রসঙ্গই নতুন করে খুঁচিয়ে তুলেছেন অভিষেক। বরাবরই অভিষেকের হয়েই কথা বলতে শোনা যেত কুণাল ঘোষকে। এমনকি অভিষেকের জন্মদিনে তাঁকে ভাবি মুখ্যমন্ত্রী বলেও সম্বোধন করেন কুণাল। কিন্তু কুণালের শিল্পী বয়কট মন্তব্যের পর দুজনের মধ্যে বিভেদের গন্ধ পেয়েছে বাংলার রাজনীতি। এমনকি দলের যে নেতারা অভিষেকের ঘনিষ্ঠ বলে এতদিন পরিচিত ছিলেন তাদের অনেকেই দেখা যাচ্ছে অভিষেকের মতের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে। কিন্তু অভিষেক ভালোভাবে জানেন শিল্পী বয়কটের প্রসঙ্গ ভালোভাবে মেনে নেবে না বাংলার মানুষ। তাই এই প্রসঙ্গে কুণালদের মন্তব্যকে ডোন্ট কেয়ারেই রাখছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কলকাতা টিভি। বামপন্থীরা মানুষের বেসিক ডিমান্ড নিয়ে রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন, স্ট্রাইক ডেকেছেন, মানুষের সমর্থনও পেয়েছেন। আবার সেই বেলাগাম আন্দোলন, স্ট্রাইক আর ঘেরাও আন্দোলন এই বাংলার শিল্প সম্ভাবনাকে নষ্ট করেছে, গোদা বাংলায় ভোগে পাঠিয়েছে। এক দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা স্বৈরাচারের জন্ম দেয়। বিভিন্ন সময়ে আমরা তা দেখেছি। ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী থেকে নরেন্দ্র মোদীর সরকারে সেই স্বৈরাচার ছিল, আছে। আবার কোয়ালিশন সরকার মানেই চুলোচুলি, দুর্নীতি আর প্রধানমন্ত্রীত্বের পদ নিয়ে আকচাকচিও আমরা দেখেছি।
খবর আর তার ব্যাখ্যা একমাত্রিক নয়, তার আলাদা আলাদা ব্যাখ্যা আছে। দুধার, তিন ধার কিংবা 7 ধার, সমস্ত দিক থেকেই আলাদা আলাদা ব্যাখ্যা আসতেই পারে। আমরা আমাদের এই অনুষ্ঠানে সেই সমস্ত ধার থেকেই একটা খবরকে বোঝার চেষ্টা করব। সাদায় কালোয়, ভালোয় মন্দে, বামে বা ডাইনে, সব দিকের খবর সাদা কালো অদিতি। দিনহাটার ভেটাগুড়িতে খুনের ঘটনায় নতুন মোড়। মঙ্গলবার রাতের জোড়া খুনের ঘটনায় অভিযোগের তীর শাসক দলের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিহত হাসানুর মিয়া স্ত্রী জানান, তার স্বামী এবং ইউসুফ মিয়ার খুনের ঘটনায় জড়িত স্থানীয় পঞ্চায়েত সদস্য জাকির মিয়া। ভেটাগুড়িতে জোড়া খুনের ঘটনায় এবার সরাসরি পঞ্চায়েত সদস্যের দিকে আঙুল তুললেন নিহত হাসানুরের স্ত্রী। তার দাবি, বালাডাঙ্গা গ্রামের পঞ্চায়েত সদস্য জাকির মিয়া এবং তার সদস্যরা মিলে হাসানুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে। ঘটনার সময় ইউসুফ মিয়া বাধা দিলে জাকির এবং তার সদস্যরা খুন করে। পঞ্চায়েত জাকির নাম, একটা পঞ্চায়েত সামনে আমাকে মারছে, আমার মেয়েকে করছে, কিন্তু করে নাই। কেস করছি আমরা মহিলা থানায়, কোনো অ্যাকশন নেয় নাই। আপনারা, আমি বলছি যে আমার স্বামীকে মারবে, ওরা আমাকে বাড়িতে এসে হুমকি দিয়ে যায়, তোর স্বামীকে মারবো, তোর বাচ্চাকে মারবো। আমাকে বাড়িতে হুমকি দেয়, রাস্তায় হুমকি দেয়, তবু ওরা যা বলি মহিলা থানায়, ওরা অ্যাকশন নেয় না। যদিও ঘটনাকে ভিত্তিহীন এবং সাজানো বলেই দাবি করেন বালাডাঙ্গার পঞ্চায়েত সদস্য জাকির মিয়া। তার দাবি, ব্যক্তিগত ক্লেশ থেকেই এই ঘটনা। জেল খাটছে, এখন আমার দুইজনকার সম্পর্ক এখন কি এলাও আমার দুইজনকার ভিতরে হয়ে আইছে, এখন তো আমরা জানি না। সেটা এবার শুনি কি বাজারতে 2-1 জন করলো সন্ধ্যেবেলা বলে দারু খাইছে নাকি হাসানুর, দারু খাইয়া বলে কইছে এইসবকে মারবো, শালা বাংলাদেশি, এইভাবে চলে গেল। তারপরে দিয়ে আসবে না। যদিও কোচবিহার জেলা পুলিশের সুপার জানাচ্ছেন, প্রায় 12 বছর আগে ইউসুফ মিয়া ও হাসানুর মিয়াকে মাথা ভাঙা একটি জুয়েলারি দোকানে ডাকাতির মামলায় গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকে ইউসুফ বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন এবং হাসানুর মিয়া জামিন পান। জেল থেকে বের হয়ে ইউসুফ মিয়া স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যর্থ হন। শোনা যায়, সেই সময় হাসানুর অস্বীকার করায় তাকে মারধরও করেন। এরপর ফের বিভিন্ন মামলায় গ্রেফতার হন হাসানুর। গত 5 বছর তিনি বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন। ইউসুফের স্ত্রীকে কেন্দ্র করে হাসানুর এমন কার্যকলাপের কারণে সংশোধনাগারে হাসানুর ও ইউসুফের মধ্যে শত্রুতা বাড়ে। তবে 5 মাস আগে দুজনেই ছাড়া পান। প্রাথমিক তদন্তে জানা গেছে যে মদ্যপ অবস্থায় ঝগড়া হয়েছিল, যার ফলে রক্তক্ষরণে মৃত্যু হয়। দিনহাটা থেকে রবিউল ইসলামের রিপোর্ট, কলকাতা টিভি। মুর্শিদাবাদের জলঙ্গির 0 পয়েন্টে উত্তেজনা, সাদা পতাকা বসানো এবং সেনা ছাউনি তৈরি বিজেপির। দুদেশের ফ্ল্যাগ মিটিং এর জন্যই বিজেপি ছাউনি তৈরি করেছে জানিয়েছে বিএসএফ। পাশাপাশি জলঙ্গি সীমান্ত থেকে গ্রেপ্তার 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী, গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ। মুর্শিদাবাদ সীমান্তে বিজেপির উস্কানি, ছাউনির জেরে পারে আঁচ, গ্রেপ্তার 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা। রাজ্যে একের পর এক জঙ্গির গ্রেপ্তারির আবহে সদা সতর্ক প্রশাসন, সীমান্তে বেড়েছে তৎপরতা। আতঙ্কিত মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। এবার উত্তেজনা ছড়ালো ভারত বাংলাদেশ সীমান্তের জলঙ্গির সরকারপাড়া এলাকায়। দুই দেশের সীমান্তে 0 পয়েন্টে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীদের সাদা ফ্ল্যাগ বসানো এবং রাতারাতি ছাউনি বানানোর ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফ। বাংলাদেশের ছাউনি তৈরির সময় 4 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ভবানীপুর মোড় থেকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ। ধৃতদের মধ্যে খায়রুল ও ময়ন আলীর বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি থানা এলাকায় এবং অন্য দুজনের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা লালগোলা থানার ভবানীপুর মোড় এলাকায় সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করছিল এবং তাদের ভগবানগোলা যাওয়ার পরিকল্পনা ছিল। এরা বছর কয়েক আগে ভারতে এসেছিল এবং দক্ষিণ ভারতের নির্মাণ কর্মী হিসেবে কাজ করত। প্রশ্ন উঠছে, কি কারণে এই ফ্ল্যাগ লাগানো হয়েছে? সূত্রের খবর, দুই দেশের ফ্ল্যাগ মিটিং রয়েছে, তারই প্রস্তুতিতে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীর 0 পয়েন্টে ছাউনি লাগিয়েছে বাংলাদেশ। একটা চালার তিনি যেখানে আমরা ক্যাম্প বানাবো তাই বলছে, মানে ওটা বিজেপি থেকে বলছে। ওটা কি আগে ছিল? না, ওটা ছিল না, আজকেই করেছে। আজকেই করেছে। রাতারাতি হয়ে গেল? রাতারাতি বলে সকালে এসে দেখছি করছে। কেন 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 বললো? ওরা বলছে যে আমরা আরো মানে বাংলাদেশের জমিকে আরো প্রোটেকশন দিচ্ছি। তো যে সীমানা এর আগে মাপ হয়েছে,
সেই মাপ অনুযায়ী কিন্তু ওরা অনেকটা আমাদের ভিতরে চলে এসেছে। আমরা তো এখানে জন্মস্থান আমাদের এখানে, আমরা এই সাইড দিয়ে স্কুলে গেছি, কিন্তু এরা যে একটা নদী দিয়ে ডিভাইডেড ছিল ইন্ডিয়া বাংলাদেশ, কিন্তু দুইটুকুই কিন্তু পুরো সীমানার পুরো নদীটা ওরা কিন্তু ব্লক করে নিয়েছে। এর আগে সেরকম করেনি, কিন্তু এবার এই প্রথম করছে। মানে এই নতুন সরকার হ্যাঁ, হয়েছে তারপরে নাকি? এই নতুন ইউনূস সরকার হওয়ার পরে এই সকালবেলা এখানে একটা ও তাম্বু টাঙ্গিয়ে রেখেছিল ওই সীমান্তে ছাউনি বানিয়েছে, ছাউনি কারা বানিয়েছে সেটা? ওরাই বানিয়েছে। ওরা মানে কি বাংলাদেশে? বাংলাদেশে আগে ছিল ওটা? আগে ছিল না, আজকেই বানিয়েছে। আজকে বানিয়েছে। আর এই সাদা ফ্ল্যাগ গুলোকে আজকে লাগিয়েছে? না না, এই সাদা ফ্ল্যাগ গুলো আগে থেকে লাগানো, সেগুলো সব সীমান্ত সব মাপ করা আছে। আতঙ্ক সেরকম হয়তো একটু মনে হচ্ছেই তো, কেননা মাঠ ঘাটের লোক, আমরা মাঠে যাব, একটু অসুবিধা তো হবেই। বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার নিষেধাজ্ঞা জারি বিএসএফ এর, সতর্ক রাজ্য প্রশাসনও। কলকাতা টিভি। ফের শুট আউট বাংলাতে। ইসলামপুর থেকে রায়গঞ্জে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি। রায়গঞ্জের পাঞ্জিপাড়া থানার এলাকার ঘটনা। আসামিকে নিয়ে যাওয়ার সময় এই গুলি চলে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিক্রমাদিত্য সিংহ। বিক্রমাদিত্য, কে বা কারা এই গুলি চালালো কি জানা যাচ্ছে? তো কে বা কারা গুলি চালিয়েছে এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। তবে ঘটনাটি এরকম, পাঞ্জিপাড়া যে ইকোরচালা আছে সেইখানে পুলিশকে লক্ষ্য করে গুলি করে সেখান থেকে আসামি নাই হয়ে যায় এবং পুলিশকে সেখান থেকে আহত অবস্থায় এক ব্যক্তি 102 অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন এবং তার অবস্থা এখন আশঙ্কাজনক হওয়াতে তাদের দুইজনকেই কিন্তু শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে। যে সমস্ত পুলিশ কর্মী যে দুইজন আহত হয়েছেন তারা একজন হলেন এএসআই নীলকান্ত সরকার এবং অপরজন হলেন কনস্টেবল দেবেন বৈশ্য। আজকে সাজ্জাদ নামে এক ব্যক্তিকে তারা ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জের অভিমুখে নিয়ে আসছিল। রায়গঞ্জ জেলে তাকে রাখা হবে বলে জানা গিয়েছে এবং মাঝ রাস্তায় সে বাথরুম করবে বলে জানায়, তখন তাকে সেখান থেকে নামিয়ে যখন পুলিশ কর্মীরা নামায় তারপরেই এই ঘটনাটি ঘটেছে। তো পুলিশ কর্মীদের কে গুলি করেছে বা যে আসামি সেই কি গুলি করেছে কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। এসপি জমি সমাজ ঘটনাস্থলে এসেছিলেন এবং এসে তিনি যেটুকু জানিয়েছেন পুলিশ তদন্ত করে দেখছে এবং খুব শীঘ্রই সমস্তটাই সামনে আসবে। জসমিনা, ধন্যবাদ তোমাকে বিক্রমাদিত্য। এই ঘটনায় পুলিশ কি বলছে শুনুন। আমরা বাকি তদন্ত করে দেখছি। পুলিশের উপরে গুলি, স্যার পুলিশের উপরে গুলি। জেলা সারাদিন আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।